আরও বেশি স্পিন, আরও বেশি স্পিনার। প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডের আগে দুই দলের মধ্যে মনে হয় এই জিনিসটাই সবচেয়ে বেশি আলোচিত। আমরা প্রথম ম্যাচে তার আগে আমরা শ্রীলঙ্কা দলের ক্যাপ্টেন আসালাঙ্কাকে বলতে শুনেছি যে এই উইকেটে অনেক বেশি রান হবে, তিনি ভালো উইকেটে খেলতে চান, বড় রানের ম্যাচ খেলতে চান, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। উইকেট ইভেনচুয়ালি ট্রেডিশনালি আমরা প্রেমাদাসায় যে ধরনের উইকেট দেখি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সেটাই হয়েছে। আউটফিল্ড ফাস্ট ছিল, কিন্তু উইকেট ইউজুয়ালি যত সময় গিয়েছে তত বেশি স্পিন ফ্রেন্ডলি হয়েছে। আর ওই স্পিনের সামনে বাংলাদেশ মানে স্মরণকালের সবচাইতে স্মরণীয় বলা যায়, মানে ঘটনাবহুল একটা ফেজের মধ্য দিয়ে গেছে। 5 রানের মধ্যে 7 উইকেট হারিয়েছে। আমরা ওই গল্পটা সবাই জানি যে তারপর 77 রানে হেরেছে। সহজ লক্ষ্য টার্গেট করতে তারা পারেনি, বিকজ তারা শ্রীলঙ্কার স্পিনের সামনে মুখ থুবড়ে পড়েছে। সো শ্রীলঙ্কাও ওই জিনিসটাই আরও ক্যাপিটালাইজ করতে হবে। আগামীকাল সিরিজ জয় তারা যদি জেতে তাহলে সিরিজটা তাদের, আর বাংলাদেশকে সিরিজ টিকে থাকতে হলে আগামীকাল জিততেই হবে। এটা নতুন উইকেটে খেলা, কিন্তু শ্রীলঙ্কান মিডিয়া, শ্রীলঙ্কা দলের আবহ এবং প্রেস কনফারেন্স, সানাত জয়সূরিয়া আজকে প্রেস কনফারেন্সে এসেছে, তার প্রেস কনফারেন্সের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে শ্রীলঙ্কা আরও বেশি স্পিন অপশনের দিকে আগাবে। তারা দুনিত ভেল্লালাগাকে দলে ফেরাতে চায় মিলান রাতনায়কের জায়গায়, যিনি কিনা প্রথম ম্যাচে খেলেছিলেন একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। আমরা এখন তার জায়গায় আরেকজন লেফট আর্ম স্পিনার, যে কিনা লেফট আর্ম স্পিনিং অলরাউন্ডার দুনিত ভেল্লালাগাকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। উনি অলরেডি বলেই দিয়েছে, অনেকটা পরিষ্কার করেই বলে দিয়েছে ভেল্লালাগের এই একাদশে ঢোকার একটা বিরাট সম্ভাবনা আছে। তাদের অলরেডি একজন লেফট আর্ম স্পিনার আছেন কামিন্দু মেন্ডিসে, যিনি অফ স্পিনও করে থাকেন, বাট তিনি প্রিডমিনেন্টলি লেফট আর্ম স্পিনার। আর তাদের স্পিন অ্যাটাকের নেতৃত্ব দিচ্ছেন হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গা। উনি আইপিএল লেভেল প্লেয়ার, আমরা জানি যে উনি কত বড় তারকা। এরপরেও তাদের আরেকজন স্পিন অপশন নিতে হচ্ছে। এটার কারণটা কি? কারণ হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডারে 5 জনের মতো ডানহাতি ব্যাটসম্যান আছে। সো যত বেশি আপনি ডানহাতি ব্যাটসম্যান থেকে বল বের করে নেবেন, সেটা লেফট আর্ম স্পিন হোক আর লেগ স্পিন হোক, সেটা তত বেশি এফেক্টিভ হয়ে যায়, তত বেশি আর্ম বলটা আরও এফেক্টিভ মনে হয়, আরও বেশি গুগলিটাও এফেক্টিভ মনে হয়। যে জিনিসটার কাছে বেসিক্যালি বাংলাদেশ প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়েছে এবং টানা উইকেট হারিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। কারণ ওখানে কোনো পার্টনারশিপ গড়ার মতো সিচুয়েশন ছিল না। অবশ্যই ওখানে বাংলাদেশের বাজে ব্যাটিংও একটা বড় কারণ ছিল, বাট পাশাপাশি এই ট্যাকটিক্যাল জিনিসটাও ডেফিনেটলি একটা হিউজ ফ্যাক্টর ছিল আর কি। সো সেই জিনিসটাই বাংলাদেশও চাইবে কাউন্টার করতে। তো বাংলাদেশের কাউন্টার করার অপশন কি? অপশন হচ্ছে যে একজন বামহাতি ব্যাটসম্যানকে ক্রিজে কনস্ট্যান্টলি রাখা, যাতে লেফট রাইট কম্বিনেশনটা থাকে, যাতে হচ্ছে যে ওখানকার শ্রীলঙ্কার লেফট আর্ম স্পিনার অথবা লেগ স্পিনার যারা আছেন তাদেরকে কমফোর্টেবলি খেলা যায়, স্ট্রাইক রোটেট করা যায়। অত বেশি এফেক্টিভ তাদের যাতে না মনে হয় যতটা প্রথম ম্যাচে মনে হয়েছে যখন ডানহাতি ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন। তো শামীম পাটোয়ারি আছেন হচ্ছে রিজার্ভ মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে স্কোয়াডে, তার একটা বড় সম্ভাবনা আছে মিডল অর্ডারে জায়গা করে নেওয়ার। আর আমরা আজকে আমাদের বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছেন প্রথম ম্যাচে হাইয়েস্ট রান স্কোরার তানজিদ হাসান তামিম ওপেনার, যিনি কিনা 62 রানের একটা ইনিংস খেলেছেন। খুবই ফ্লুয়েন্ট মনে হচ্ছিল আপ ইনটিল যখন হাসারাঙ্গা এলো, উনি যখন আপিসলি যে ড্রাইভটা খেললো তার আগ পর্যন্ত তাকে খুবই ফ্লুয়েন্ট মনে হচ্ছিল। তো আমাদের টপ অর্ডারে, বাংলাদেশ দলের টপ অর্ডারে 3 জন লেফটি ব্যাটসম্যান আছেন, ইভেন রিজার্ভ যিনি আছেন ওপেনার হিসেবে তিনিও লেফট হ্যান্ডার, নাইম হাসান। সো তার কথা অনুযায়ী নাইম ইসলাম, তার কথা অনুযায়ী ছিল নাইম শেখ। তো তার কথা অনুযায়ী যেটা বললেন উনি, যে একজন লেফটি ব্যাটসম্যান ক্রিজে থাকলে আর কি দলের জন্য সুবিধা হবে, কারণ ওদের স্পিনাররা মিডল অর্ডারে অতটা ডমিনেট করতে পারবে না যতটা তারা প্রথম ম্যাচে করেছে। তো তার দায়িত্বটা তিনি নিজের উপরেই নিয়েছেন এবং অন্য টপ অর্ডার ব্যাটসম্যানদের উপরও ছড়িয়ে দিয়েছেন, যারা টপ অর্ডার থেকে সেট হবেন তারা যেন লম্বা ইনিংস খেলতে পারেন, দীর্ঘ সময় ব্যাটিং করতে পারেন, মিডল ওভারে ডিপ ইনটু দ্য মিডল ওভার্স যাতে তারা খেলতে পারেন, যাতে শ্রীলঙ্কার স্পিনারদের নিউট্রালাইজ করা যায় আর কি, স্পেশালি লেফট আর্ম স্পিনার এবং লেগ স্পিনারকে। উনি হাসারাঙ্গার কথা মেনশন করেই বলেছেন। সো ওই জিনিসটা যদি টপ অর্ডার থেকে আসে তাহলে তো খুবই ভালো, একটা লম্বা ইনিংস আমরা অবশ্যই দেখতে পাবো সেখান থেকে। সেটা যদি না হয় তাহলে মিডল অর্ডারে একজন লেফট হ্যান্ড ব্যাটসম্যানের উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কাকে জায়গা ছাড়তে হবে, শামীম হোসেনকে জায়গা করে দিতে হলে, সেটা হচ্ছে প্রশ্ন। আমরা যতটুকু শুনেছি প্রবাবলি লিটন দাস হতে পারেন, উনি যে কিনা 4 নম্বরে খেলেছিলেন, লম্বা সময় পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছিলেন, উনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেননি, উনি আজ আবার প্র্যাকটিসেও আসেননি, তাকে মনে রেস্ট দেওয়া হয়েছে, উনি এবং তানজিম হাসান সাকিবকে। সো
এই একটা জায়গা হতে পারে। আর সেক্ষেত্রে আর রিশাদ হোসেনের ফেরাটা একটা সুখবর হবে বাংলাদেশ দলের জন্য। আমরা দেখেছি যেখানে স্পিন কতটা এফেক্টিভ, যদিও বাংলাদেশ দলের পেস বলাররা প্রথম ম্যাচে অনেক ভালো বোলিং করেছেন। তাসকিন 4 উইকেট নিয়েছেন, তানজিম সাকিব 3 উইকেট নিয়েছেন, ওখানেই ছিল 7 উইকেট বেসিক্যালি। নিউ বলে খুবই এফেক্টিভ ছিল তারা, তারপরে ইভেন ডেথ ওভারেও এসে তারা উইকেট নিয়েছেন, ইনিংসটাকে খুব দ্রুত শেষ করতে পেরেছেন 245 রানে। সো বাংলাদেশ কি 3 পেসারে যাবে নাকি তানভীর ইসলামকে রেখে এবং রিশাদকেও রাখবেন 11-এ, সেটা হচ্ছে কথা। সেটা করতে হলে বাংলাদেশকে 2 পেসার নিয়ে খেলতে হবে। সো এই কয়েকটা সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে। রিশাদ ফিরছেন এটা মোটামুটি নিশ্চিত, এখন তানভীর থাকছেন কি না, আর থাকলে তা কোন পেসারকে জায়গা ছাড়তে হবে। সেটা কি মুস্তাফিজ, যিনি প্রথম ওয়ানডেতে মাত্র 6 ওভার বোলিং করেছেন, পরে ক্র্যাম্পের কারণে মাঠ ছেড়েছেন এবং ফিরে এসে আর তার বোলিং করতে হয়নি, সেটা ওই অন্য পেসাররাই তার কাজটা করে দিয়েছেন। সেক্ষেত্রে কি বাংলাদেশ 2 পেসার নিয়েই নামবেন, ফ্রন্টলাইন পেসার আর সঙ্গে 3 স্পিনার? সেটা আরেকটা কম্বিনেশনাল কোয়েশ্চেন যেটা বাংলাদেশকে আনসার করতে হবে। আরেকটা হচ্ছে যে মিডল অর্ডারে যে ডাইলেমাটা বাংলাদেশ ফেস করতেছে এই মুহূর্তে, সেই আরেকটা জিজ্ঞাসার উত্তর নিশ্চয়ই বাংলাদেশ দিতে হবে আগামীকাল। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.